হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা মুখার্জি। ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে পোর্শনটা ডিসকাস করব সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল আর হাইড্রোজেন পরমাণু যে বর্ণালী আমরা পাচ্ছি সেই বর্ণালীটা কিরকম হচ্ছে, এই দুটো টপিক নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাশন কন্টিনিউ করব। লাস্ট পার্টে যেটা আমরা পড়েছিলাম সেটা আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়েছিলাম। তার সাথে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কেমন হয় সেটা দেখেছিলাম। আর আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট করেছিলাম। তার সাথে আমরা কিছু কোয়েশ্চেন্স এরও আনসার কিরকম করে আমরা বের করতে পারি সেই ব্যাপারটা কিছুটা আমরা দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা যেই পোর্শনটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। ঠিক আছে, ওকে। তো ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা যেন ঠিকঠাক মতো করে পেয়ে যাও, আর সমস্ত ধরনের যে সমস্ত ক্লাস হচ্ছে সেগুলোর প্রপার নোটিফিকেশন যেন তোমাদের কাছে আসতে থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে যে পোর্শনটা দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে বোরের পরমাণু গঠনচিত্র। এর আগে আমরা রাদারফোর্ডের পরমাণু গঠনচিত্র পড়েছি, কিন্তু রাদারফোর্ডের পরমাণু গঠন চিত্রের মধ্যে আমরা কিছু ত্রুটি দেখতে পেয়েছি, তাই না? আমরা যেমন দেখতে পেয়েছি যে যেটা নিঃসরণ যে বর্ণালীটা হচ্ছে সেই বর্ণালী কিন্তু পরমাণুর বর্ণালীটা নিরবচ্ছিন্ন হওয়ার জায়গায় বিচ্ছিন্ন হচ্ছে। রাদারফোর্ডের মডেল অনুযায়ী সেটা নিরবচ্ছিন্ন হওয়া উচিত ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কি হচ্ছে, সেটা বিচ্ছিন্ন হচ্ছে, তাই তো? আবার ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কণা কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটার উপরে ইলেকট্রনটা এসে পড়বে, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের যে মানে পরমাণুটা থাকছে সেই পরমাণুটার কিন্তু কোনো স্থায়িত্ব থাকছে না, কোনো স্টেবিলিটি থাকছে না। আর আমরা এটাও বলেছি যে কোনো জিনিস এমন কোনো কাজ করে না যেটাতে সে আনস্টেবল হয়ে যাচ্ছে। আমরা যা করি, সবাই যা করে সেটা তারা সেজন্যই করে যে তারা স্টেবল হতে পারে। তো আমাদের লাইফটা কিন্তু স্টেবিলিটিকে অ্যারাউন্ড করেই চলছে। তো সেরকম ভাবে পরমাণুটাও কিন্তু স্টেবল হতেই যাবে, তাই তো? তো আমাদের যতক্ষণ না পর্যন্ত পরমাণুর স্টেবিলিটিটা ব্যাখ্যা করা যাচ্ছে, তেমন তো স্টেবল নাই হয়, তাহলে পরমাণু থাকবেই বা কেন? পরমাণু তো থাকবে না। তো সেই জন্য আমাদের যে রাদারফোর্ডের যে মডেলটা, সেই রাদারফোর্ডের মডেলের যে সমস্ত ত্রুটি আমরা পেয়েছি, সেই ত্রুটিগুলোকে দূর করার জন্য কি করা হয়, সেই ত্রুটিগুলোকে দূর করার জন্য তারপরে হচ্ছে আমাদের যে বিজ্ঞানী বোর্ড, সে বিজ্ঞানী বোর্ড তার পরমাণুর মডেল হচ্ছে আমাদের সামনে এনে রাখলেন। ঠিক আছে। আচ্ছা, এবার বোরের পরমাণু গঠন চিত্রটা আমাদের বেসিক্যালি আহ দুটো জিনিসের উপরে ভর দিয়ে যদি আমরা বলি, তাহলে বোরের পরমাণুর গঠন চিত্র দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আমরা লাস্টের দিন পড়েছি, যেটাকে আমরা কি বলছি, ইজ ইকুয়ালস টু এইচ নিউ দিয়ে বা এন এইচ নিউ দিয়ে যে জিনিসটাকে আমরা আহ মানে প্রকাশ করতে পারি, সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটার কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর তার সাথে যেটা কি, যেটাকে আমরা বলছি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, সেই ক্লাসিক্যাল মেকানিক্স এরও কিন্তু এই জায়গাটাতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা বোর তার পরমাণু গঠন চিত্রের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। ক্লাসিক্যাল মেকানিক্স এর যে পার্টটা, সেই পার্টটা তোমরা ফিজিক্স এর মধ্যে পড়বে। আর আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অলরেডি ক্লাস করে নিয়েছি লাস্ট পার্টে। তো সেটা তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমাদের বোরের পরমাণু গঠন চিত্র বুঝতে কোনো সেরকম প্রবলেম হওয়ারই কথা না। ঠিক আছে। আচ্ছা, তো রাদারফোর্ডের পরমাণু গঠন চিত্রে যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে দূর করার জন্যই বেসিক্যালি বোর তার পরমাণু গঠন চিত্রটা হচ্ছে দেন। ঠিক আছে। আচ্ছা, এবার বোর তার পরমাণু গঠন চিত্রের মধ্যে ফার্স্টেই যেটা তিনি বললেন সেটা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে আমাদের কেন্দ্র করে কি হচ্ছে, আমাদের যে ইলেকট্রন গুলো আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধে আবর্তন করবে। এখানে যেটা পয়েন্ট, যে রাদারফোর্ডও কিন্তু বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে উম একটা কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো ঘুরছে, কিন্তু তিনি কি বলেছিলেন, যে কোনো দূরত্ব।
তাই না? কিন্তু বোর কি বললেন যে নির্দিষ্ট একটা কক্ষপথ, নির্দিষ্ট ডিস্টেন্স যার থাকবে নিউক্লিয়াস থেকে, সেই নির্দিষ্ট ডিস্টেন্সের একটা কক্ষপথে কি হবে আমাদের যে ইলেকট্রনটা থাকবে সেটা ঘুরছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যখন কোনো একটা পার্টিকেল, সেটা যখন আমাদের কোনো একটা সার্কুলার মোশনে আছে, তখন যেটা সার্কুলার মোশনে আছে, ধরো এটা যদি আমাদের পার্টিকেল হয়, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে পার্টিকেলটা যখন সার্কুলারলি ঘুরছে তখন এটার মধ্যে কি তৈরি হবে? এটার মধ্যে তৈরি হবে একটা কৌণিক ভরবেগ। কি তৈরি হবে? একটা কৌণিক ভরবেগ। ঠিক আছে? তো বোর কি বললেন? বোর ফার্স্টেই যেটা বললেন, বোরের যে পস্টুলেটের ফার্স্টেই তিনি যেটা বললেন, যে আমাদের যখন কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে, সে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরার সময় সেই ইলেকট্রনটার যে কৌণিক ভরবেগ হবে, সেই ইলেকট্রনটার যে কৌণিক ভরবেগ হবে, সেই কৌণিক ভরবেগটা কি হবে? সেই কৌণিক ভরবেগটা হবে হচ্ছে h/2 পাই এর সরল গুণিতক। কি হবে? h/2 পাই এর সরল গুণিতক। সরল গুণিতক মানে কি? আমরা h/2 পাই কে কোনো একটা নাম্বার দিয়ে, যদি মানে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব, তো যে রেজাল্টটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? সরল গুণিতক। h/2 পাই এর সরল গুণিতক। যদি আমরা পূর্ণ সংখ্যাটাকে n ধরি, তাহলে কি হচ্ছে? এটা nh/2 পাই। তাহলে h/2 পাই এর কি হবে? সরল গুণিতক। বোঝা গেল? তাহলে কৌণিক ভরবেগটা আমার কত হবে? h/2 পাই এর সরল গুণিতক। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বোর তার ফার্স্ট পয়েন্টে বললেন। সেকেন্ড যেটা তিনি বললেন, সেকেন্ড তিনি কি বললেন? যে নির্দিষ্ট একটা কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে, যে ইলেকট্রনটা ঘুরছে তার একটা নির্দিষ্ট শক্তি থাকবে। কি থাকবে? তার একটা নির্দিষ্ট শক্তি থাকবে। কার নির্দিষ্ট শক্তি থাকবে? ধরো এটা যদি আমার বিন্দুটা হয়, আর মানে নিউক্লিয়াসটা হলো, সেটাকে আমি বিন্দু দিয়ে ডিফাইন করছি, আর এটা যদি আমার কক্ষপথ হয়, ধরো এই একটা কক্ষপথ, এটা আরেকটা কক্ষপথ। আঁকাটা যদিও ভালো হচ্ছে না, কিন্তু ধরো এখানে যে ইলেকট্রনটা আছে, এখানে আমার ইলেকট্রন আছে, তাই তো? ধরো আমি ধরলাম এরকম যদি আমার ইলেকট্রন গুলো থাকে, তাহলে কি বলছে যে একটা যে কক্ষপথে যখন একটা ইলেকট্রন থাকবে, সেই কক্ষপথের মানে সেই যে কক্ষপথে যে ইলেকট্রনটা থাকছে, সেই ইলেকট্রনটার একটা নির্দিষ্ট শক্তি থাকবে। কি থাকবে? সেই ইলেকট্রনটার একটা নির্দিষ্ট ধ্রুবক শক্তি থাকবে। এই যে কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে, এই কক্ষপথের শক্তি কি হবে? শক্তি হবে হচ্ছে ধ্রুবক। তার মানে কি? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য ইলেকট্রনটার একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন হবে, তাই তো? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য কি হবে? ইলেকট্রনটার একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন হবে, আর একটা নির্দিষ্ট শক্তি নিয়েই ইলেকট্রনটা কক্ষপথের মধ্যে হচ্ছে ঘুরছে। ঠিক আছে? এবার এই একটা কক্ষপথ থেকে যদি ইলেকট্রনটাকে পরের কক্ষপথে যেতে হয়, তাহলে কি হবে? এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাব, নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাব, কক্ষের শক্তি কি হবে? তত বৃদ্ধি পাবে। নিউক্লিয়াস থেকে আমরা যত দূরে যাব, কক্ষের শক্তি কি হবে? তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে যদি এখানে যে ফার্স্ট কক্ষে এখানে যে ইলেকট্রনটা আমার আছে, সেই ইলেকট্রনটার যদি এখান থেকে এখানে যেতে হয়, তার মানে কি? এই যে কক্ষটা, এটাকে যদি আমি n1 বলি, তাহলে n1 এর যে শক্তি, n1 এর শক্তিটা কি? এটাকে যদি আমি n2 বলি, n1 এর শক্তি কি n2 এর থেকে কম? কারণ আমি কি বললাম, যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাব, তত কক্ষের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে নিউক্লিয়াস থেকে সবার কাছে কে? n1, তারপরে কে? n2। তাহলে নিউক্লিয়াস থেকে n1 এর যা ডিস্টেন্স, তাতে n1 এর শক্তি কার থেকে কম? n2 এর থেকে কম। তাহলে যদি আমার এই যে ইলেকট্রনটা, তাকে যদি n1 থেকে n2 তে যেতে হয়, তাহলে কি করতে হবে? ওকে শক্তি কি করতে হবে? গ্রহণ করতে হবে। ইলেকট্রনটাকে কি করতে হবে? শক্তি গ্রহণ করতে হবে। শক্তি গ্রহণ করতে হবে। শক্তি গ্রহণ করতে হবে। আর শক্তিটা যে ও গ্রহণ করবে, সেটা কিভাবে গ্রহণ করবে? E is equals to
এইচ নিউ ফর্মে শক্তিটা গ্রহণ করবে। আর ধরো এই যে ইলেকট্রনটা এটা যদি নিচে এখানে ফেরত আসতে চায় তাহলে কি করতে হবে, এটার তো শক্তিটা বেশি এটার শক্তিটা তো কম, তাহলে এ এখান থেকে এখানে কি করে আসতে পারবে, এখানে আসবে হচ্ছে তার যে শক্তি সেই শক্তিটাকে বর্জন করে। সেই শক্তিটা যখন সে বর্জন করবে সেই বর্জিত শক্তির মানটাও কত হবে, ইজ ইকুয়ালস টু এইচ নিউ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সে এইভাবে করে হচ্ছে তিনি কক্ষের এই যে জিনিসগুলোকে তিনি ক্লিয়ার করলেন। এর সাথে তিনি আর কি বললেন, তিনি এর সাথে বললেন যে ধরো যদি আমাদের শক্তির স্তরের থেকে যদি তার পরের শক্তির স্তরে কোনো ইলেকট্রন যেতে চায় তখন তাকে কি করতে হবে, তাকে শক্তি গ্রহণ করতে হবে। সেই শক্তিটা সে কি ফর্মে গ্রহণ করবে, ইজ ইকুয়ালস টু এইচ নিউ ফর্মে গ্রহণ করবে, তাই না? আর যখন যদি কোনো একটা ধরো এই N2 থেকে যদি N1 এ ইলেকট্রনটা আসতে চায় তখন তাহলে তাকে কি করতে হবে, তাকে শক্তি বর্জন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারলাম যে কোনো একটা যে নির্দিষ্ট একটা আহ কক্ষ থাকছে সেই কক্ষর কি হচ্ছে, একটা নির্দিষ্ট শক্তি থাকছে। কোনো একটা ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট শক্তি নিয়ে সেই কক্ষটার মধ্যে থাকে, সেই কক্ষে যতগুলো ইলেকট্রন আছে তাদের শক্তি কি সেম, তাহলে আমাদের একটা নির্দিষ্ট কক্ষের কি হচ্ছে, একটা নির্দিষ্ট শক্তি থাকছে। একটা কক্ষের যে একটা নির্দিষ্ট শক্তি থাকছে তার মানে কি একটা কক্ষের শক্তিটা কি ফিক্সড আছে, ধ্রুবক আছে আমরা বললাম। তাহলে আমরা কি বলতে পারি যে একটা যে আমাদের কক্ষ আছে তার শক্তিটা যখন ধ্রুবক তাহলে সেই কক্ষগুলোকে আমরা কি বলতে পারি, কক্ষগুলোকে আমরা বলি হচ্ছে স্থানু কক্ষ, বা আমরা কি বলি স্টেশনারি অরবিট। ইংলিশে কি বলে স্টেশনারি অরবিট, বাংলায় কি বলছে স্থানু কক্ষ। বোঝা গেল? এরকম করে হচ্ছে তিনি তার যে পারমাণবিক মডেল সেই মডেলটা তিনি হচ্ছে দিলেন। এর থেকে যেটা আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে ধরো যে আমরা বললাম যে এই যে সেকেন্ড শেলটা এটার এনার্জিটা যদি আমাদের E2 হয়, ঠিক আছে, আর এই যে ফার্স্টের যে শেলটা তার যদি আমাদের এনার্জি E1 হয়, তাহলে যদি কোনো একটা ইলেকট্রন সেটা যদি E2 থেকে E1 মানে এনার্জিতে জাম্প করতে চায়, মানে N2 শেল থেকে N1 শেলে আসতে চায়, তাহলে তাকে কতটা হচ্ছে শক্তি বর্জন করতে লাগবে। ফার্স্টে তার এনার্জি কত ছিল, E2, আর সেকেন্ডে তার এনার্জি কত হলো, E1। ঠিক আছে, তো যদি ফার্স্টে তার এনার্জি E2 থাকে আর সেকেন্ডে তার এনার্জি E1 হয় তাহলে তাকে কতটা শক্তি বর্জন করতে হবে, E2 মাইনাস E1। আর আমরা কি বললাম, এই যে E2 মাইনাস E1 এই এনার্জিটা যে যতটা এনার্জি গেইন করছে বা লুজ করছে সেই এনার্জিটা হচ্ছে আমাদের কার গুণিতকে হবে, সেটা গুণিতক হবে হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এইচ নিউ এর। তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের E2 মাইনাস E1 যেটা থাকছে সেই এনার্জিটা আমাদের কার উপরে ডিপেন্ড করছে, এইচ নিউ এর উপর। এবার E2 মাইনাস E1 টাকে আমরা কি বলতে পারি, দুটো জিনিসের যখন আমরা ডিফারেন্স বের করি সেটাকে আমরা কি করতে পারি, ডেল্টা দিয়েও কিন্তু আমরা বলতে পারি। তো সেই এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, ডেল্টা ই। ডেল্টা ই মানেটা কি, ডেল্টা ইটা হচ্ছে আমার এনার্জি ডিফারেন্স, মানে শক্তির যে ব্যবধান সেটাকে আমরা কি বলছি, এনার্জি ডিফারেন্স, যেটাকে ডেল্টা ই দিয়ে বোঝানো হচ্ছে, এনার্জি ডিফারেন্স। বোঝা গেল? তাহলে আমার আহ, এটা কিসের উপর ডিপেন্ড করছে, এইচ নিউ এর উপরে। এখান থেকে যদি আমরা নিউ এর মান বের করতে চাই তাহলে সেটা কত হবে, ডেল্টা ই বাই এইচ। তাহলে আমরা এখান থেকে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো যে ধরো আমার N1 থেকে N2 শেলে যখন আমার কোনো একটা ইলেকট্রন যাচ্ছে তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্যের বা কত কম্পাঙ্কের সেটা হচ্ছে তোমার তরঙ্গ বিকিরণ করবে বা শোষণ করবে। যখন N1 থেকে N2 তে যেতে হলে অবশ্যই শোষণ করবে, তাহলে কোন কম্পাঙ্কের বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আমার হচ্ছে আলো মানে আলো বা শক্তি সে শোষণ করবে যার জন্য সেটা সে যেতে পারবে, সেটা আমরা এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এটা আমরা বের করতে পারি। আর আমরা এতদিনে জানি যে আমাদের নিউটা কি হচ্ছে, সি বাই ল্যামডা হচ্ছে। তো যদি নিউ দিয়ে আমার মানটা দেওয়া থাকে তাহলে এটাকে আমরা ল্যামডাতেও কি করতে পারবো, এটাকে আমরা ল্যামডাতেও ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? উপস, এটা জাস্ট আ মিনিট, এটা ল্যামডা হবে না, এটা এইচ হবে, তাই না? এইচ হবে।
তাহলে এখান থেকে এই জিনিসগুলোকে আমরা বের করতে পারবো। তো এই যে দুটো আমরা ইকুয়েশন এখন করলাম, এই ইকুয়েশন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে অনেক কোয়েশ্চেন্স হচ্ছে আমাদের আসে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু আনসার করার ক্ষেত্রে এটা আমাদেরকে খুব হেল্প করবে। তো যতগুলো ফর্মুলা আমরা করাচ্ছি, তোমরা ফর্মুলা গুলো একটা আলাদা চার্ট করবে, যাতে ফর্মুলা গুলো যেন তোমাদের কাছে মানে একসাথে ক্লিয়ার থাকে, তাই না? তো খাতাও যখন লিখবে ওগুলোকে বক্স করে রাখবে, যাতে ফর্মুলা গুলো চোখের সামনে থাকলে যাতে মনে থাকে। পরবর্তীতে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এই যে ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা গুলো কিন্তু আমাদেরকে খুব হেল্প করবে। ঠিক আছে? ওকে। এবার আমরা যখন বোরের পরমাণু গঠন চিত্রটা যখন আমরা বুঝতে পারলাম, আমরা একটা বেসিক আইডিয়া তো আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে এই বোরের পরমাণু গঠন চিত্র আমরা এখন কি করব, আমাদের অ্যাচিভমেন্টস দেখতে হবে। যে বোর যে তার পরমাণু গঠন চিত্র দিলেন সেটা কতটা সার্থক হলো, তার মধ্যে কি কি এমন পয়েন্ট আছে যেগুলো খুব ভালো হয়েছে, যে পয়েন্ট গুলোর উপরে বেস করে আমরা আমাদের অনেক প্রবলেমস পরবর্তীকালে সলভ করতে পেরেছি, সেই জিনিসগুলোকে আমরা কি বলছি, অ্যাচিভমেন্টস বলছি। ফার্স্ট যেটা অ্যাচিভমেন্ট, যে রাদারফোর্ডের যে পরমাণুর মডেলটা ছিল, সেই রাদারফোর্ডের পরমাণু গঠন চিত্রে যে যে সমস্ত প্রবলেম গুলো আমরা ফেস করছিলাম, সেই সমস্ত প্রবলেম গুলো কিন্তু যখন বোর তার পারমাণবিক মডেল দিলেন, তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলোকে আমরা সেখান থেকে ডিফার করতে পারছি, জিনিসগুলো সমস্যাগুলোকে কিন্তু আমরা দূর করতে পারছি। সেকেন্ড যেটা হলো, সেটা হচ্ছে কি, যে পরমাণুর যে স্থায়িত্ব, তাই না? পরমাণুর স্থায়িত্ব নিয়ে যে আমরা কোয়েশ্চেন করছিলাম, যে যদি শক্তিটা বিকিরণ হতে থাকে তাহলে আমাদের কি হবে, সেই ইলেকট্রনটা গিয়ে আমাদের নিউক্লিয়াসের ওপরে গিয়ে পড়বে, তাহলে তো আমাদের পরমাণুটা স্থায়ী হচ্ছে না। কিন্তু বোর কি বললেন, বোর বললেন যে আমাদের একটা নির্দিষ্ট শক্তি স্তর থাকবে, যেটাকে আমরা কক্ষটা বলছি। সেই কক্ষর কি হবে, একটা নির্দিষ্ট শক্তি থাকবে, যার জন্য সেটাকে স্টেশনারি অরবিট বা স্থানকক্ষ বলা হচ্ছে। সেটার কি হচ্ছে, একটা নির্দিষ্ট শক্তি থাকছে। এই শক্তিটা থাকার জন্যই কি হচ্ছে, যে শক্তি যদি বিকিরণ হয় তাহলে তো ওই নির্দিষ্ট কক্ষের মধ্যে ইলেকট্রনটা থাকতে পারবে না, তাহলে সেটার একটা নির্দিষ্ট শক্তি থাকতেই হবে, তার থেকে কম হলে কিন্তু চলবে না। সেজন্য এখান থেকে আমরা কি করতে পারলাম, আমরা ইলেকট্রনের যে তোমার পরমাণু মডেলের যে ইলেকট্রনের স্থায়িত্ব, পরমাণু মডেলটার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটাকে কিন্তু আমরা বর্ণনা করতে পারলাম। থার্ড কি বললেন, থার্ড যেটা, যে আমরা যখন দেখতে পেলাম, এখানে আমরা যখন দেখছি, তো আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা যে শক্তি স্তর আছে, প্রত্যেকটা শক্তি স্তরের কি শক্তি আলাদা আলাদা। তো প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি যদি আলাদা আলাদা হয়, আলাদাকে আমরা কি বলতে পারি, বিচ্ছিন্ন, তাই না? প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি যদি আলাদা আলাদা হয়, তাহলে প্রত্যেকটা শক্তি স্তরের জন্য যে বর্ণালীটা আমরা পাবো, যে আমরা পারমাণবিক বর্ণালী পাবো, যে স্পেকট্রামটা পাবো, সেই স্পেকট্রামটাও কি হবে, সেটাও কি হবে, বিচ্ছিন্ন স্পেকট্রাম হবে। রাদারফোর্ডের মডেল অনুযায়ী কি বলা হয়েছিল, যে যে পরমাণুর যে বর্ণালীটা হবে, বর্ণালীটা কি হবে, নিরবচ্ছিন্ন বর্ণালী হবে, তাই না? কিন্তু দেখা যাচ্ছিল বিচ্ছিন্ন। তো বোরের মডেল থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যে আমাদের যে বর্ণালীটা বিচ্ছিন্ন কেন হচ্ছে, কারণ প্রত্যেকটা শক্তি স্তরের শক্তিটা যদি আলাদা আলাদা হয়, তাহলে প্রত্যেকটা শক্তি স্তরের জন্য যে বর্ণালীটা আমরা পাবো, সেই বর্ণালীটা কি হবে, সেই বর্ণালীটা বিচ্ছিন্ন হবে। বোঝা গেল? আচ্ছা, এবার এই তিনটে পর পর ফোর্থ যেটা আমরা করতে পারলাম, আমরা বলেছিলাম যে যখন রাদারফোর্ডের মডেল থেকে কি হলো, রাদারফোর্ডের মডেল থেকে কিন্তু আমরা কোন একটা ইলেকট্রনের যে মানে সেটা ঘুরছে, যে বেগ নিয়ে ঘুরছে, তার ব্যাসার্ধ কি হতে পারে, ইলেকট্রনের শক্তি কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা রাদারফোর্ডের মডেল থেকে ক্যালকুলেট করতে পারছিলাম না। কিন্তু বোরের মডেল থেকে কি হলো, আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ, শক্তি, তার যে কোন ভরবেগ নিয়ে সে ঘুরছে, সেই সমস্ত জিনিসগুলো, বা একটা কক্ষের নিউক্লিয়াস থেকে দূরত্ব কতটা, রেডিয়াস কতটা, এই জিনিসগুলো কিন্তু আমরা বোরের পারমাণবিক মডেল থেকে বের করতে পারছি। নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে এই জিনিসগুলোকে তোমরা আরো বেটার ওয়েতে দেখতে পাবে। তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা আমি করাবো, যে কিরকম করে হচ্ছে একটা ইলেকট্রনের আমরা তার শক্তি বের করতে পারছি, তার গতি শক্তি বের করতে পারছি, তার কৌণিক ভরবেগ বের করতে পারছি, সেই সমস্ত জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে করব, ঠিক আছে? আর ফিফথ যেটা, সেটা হচ্ছে বিশেষ করে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে আমরা জানি। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা পরমাণু বর্ণালীটা কিরকম হতে পারে, এই হাইড্রোজেন পরমাণুর পরমাণু বর্ণালী কিন্তু ব্যাখ্যা করা যায় কার পারমাণবিক মডেল দিয়ে, বোরের পারমাণবিক মডেল দিয়ে। তাহলে বোরের পারমাণবিক মডেল থেকে আমরা কিন্তু এই অ্যাচিভমেন্টস গুলো আমরা দেখতে পেলাম, যেগুলো কিন্তু আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলে পাইনি।
ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস ৬ নাম্বার পাওয়া যায়, সেটা হচ্ছে রিগবার্গ ধ্রুবক। রিগবার্গ ধ্রুবক তোমরা পরের দিন করবে। রিগবার্গ ধ্রুবকের মান কিন্তু নির্দিষ্টভাবে ঠিকভাবে রিগবার্গ ধ্রুবকের মানটাও কিন্তু হচ্ছে জানা গেছে। সেই জানাটা কিভাবে গেছে সেটা আমরা পরের দিন দেখবো, কিন্তু এটাও এটার একটা অ্যাচিভমেন্টের মধ্যেই পড়ে যে রিগবার্গ ধ্রুবকের মান কিন্তু ঠিকঠাক মতো করে জানা গেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার কি হলো এখানে, যে জিনিসগুলো পড়লাম এখানে ৬টা পয়েন্ট আছে। এই ৬টা হচ্ছে আমাদের বোরের যে পরমাণু গঠন চিত্র, সেই পরমাণু গঠন চিত্রের কি অ্যাচিভমেন্টস। ঠিক আছে? ওকে, এবার এখানে যেটা সেটা হচ্ছে যে আর একটা হবে এখানে অ্যাচিভমেন্টের, এখানে আরেকটা হবে, আমরা যে এনটা দেখছি তাই না, যে N1 N2, এই যে আমাদের শেল গুলো, যে কক্ষগুলো, তার মধ্যে যে N1 N2 এই পার্ট গুলো আমরা দেখছি, এগুলোকে আমরা কি বলতে পারি, মুখ্য কোয়ান্টাম নাম্বার। এগুলোকে কি বলে, মুখ্য কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম আমরা আগের দিনে একটুখানি পড়েছি, যে আমরা যখন ফটো ইলেকট্রিক এফেক্ট করছিলাম, এগুলোকে কি বলে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা বোরের পরমাণু গঠন চিত্র থেকে পেয়েছি। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্রুটি। কোনো একটা জিনিস যখন নতুন করে ভাবা হয়, কোনো একটা জিনিস যখন করা হয়, সেটার মধ্যে সবই যে ঠিক হবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না, তাই না? আমরা রাদারফোর্ডের পরমাণু গঠন চিত্রে অনেকগুলো ত্রুটি দেখেছিলাম। এই ত্রুটিগুলো ফুলফিল করার জন্যই পরে কিন্তু আমরা বোরের পরমাণু গঠন চিত্রটা পেলাম। তাহলে কি, যে যখন একটা কোনো জিনিস তৈরি হচ্ছে তার মধ্যে সবকিছুই অ্যাচিভমেন্টস থাকবে, তার কোনো ফল্ট থাকবে না, এটা কিন্তু হয় না। কোনো একটা নতুন জিনিস যখন তৈরি হচ্ছে সেটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডেই হচ্ছে, আর সায়েন্সের মধ্যে আমরা ট্রায়াল অ্যান্ড এররটাকে কিন্তু আরো অনেকটা দেখতে পাই। তো সেই জন্য যখন বোর তার পরমাণু গঠন চিত্র দিলেন, সেটার মধ্যে অনেক অ্যাচিভমেন্টস আমরা পেয়েছি, কিন্তু তার মধ্যে কিছু ত্রুটিও ছিল। ঠিক আছে? কিছু ত্রুটি ছিল সেটার মধ্যে, বা সেই ত্রুটিগুলোকে আমাদেরকে হচ্ছে ডিফাইন করতে হবে যে কি কি ত্রুটি হচ্ছে ছিল। ফার্স্ট যেটা বলা হলো যে বোর বললেন যে যে কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কৌণিক ভরবেগকে আমরা mvr দিয়ে রিপ্রেজেন্ট করি। কৌণিক ভরবেগকে আমরা বোধহয় এখানে লিখেছি, কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কৌণিক ভরবেগকে আমরা mvr দিয়ে রিপ্রেজেন্ট করি। আমি নিচে লিখছি, mvr দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এটাকে উনি কি বললেন, nh/2π এর সাথে এই পার্টটাও কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, তো বোর তার পরমাণু মডেলে কি বলেছিলেন, যে mvr ইকুয়ালস টু nh/2π। এবার ফার্স্ট ফল্ট যেটা বলা হলো, যে কৌণিক ভরবেগটা যে h/2π এর সরল গুণিতকের সাথে সমান হবে, এই জিনিসটা তুমি কি করে বুঝলে, যে mvr টা মানে আমার কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগটা যে আমার h/2π এর সরল গুণিতকের সাথে সমান, সেই জিনিসটার কিন্তু কোনো প্রপার ব্যাখ্যা পাওয়া গেল না। তিনি খালি বললেন যে এটার সাথে ইকুয়াল। হয়তো তিনি প্রমাণ করে দেখতেও পেয়েছেন, কিন্তু কেন এটা h/2π এর সরল গুণিতকের সাথে সমান হচ্ছে, এটার কিন্তু কোনো প্রপার জাস্টিফিকেশন, এটার কিন্তু কোনো প্রপার রিজন আমরা কিন্তু বোরের পরমাণু গঠন চিত্র থেকে কিন্তু পাইনি। ঠিক আছে, ক্লিয়ার? আর সেকেন্ড যেটা বলা হলো, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, মানে যখন কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন থাকাকালীন কোনো একটা পরমাণুর যে বর্ণালী, সেই বর্ণালীর জাস্টিফিকেশন, সেই বর্ণালী কেমন হবে, সেই বর্ণালীটার রূপ কিন্তু আমরা একটা ইলেকট্রন বিশিষ্ট কোনো একটা পরমাণুর ক্ষেত্রেই জানতে পারলাম। কিন্তু একের অধিক যখন কোনো ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আমরা নিলাম, সেটার ক্ষেত্রে কিন্তু তার আমরা বর্ণালীর প্রপার জাস্টিফিকেশন কিন্তু আমরা তখন পেলাম না। সেটাকে কিন্তু ঠিকঠাক মতো করে আমরা তখন জাস্টিফাই করতে পারলাম না, দেখাতে পারলাম না। সেটাও কিন্তু তার পরমাণু বর্ণালীর একটা ত্রুটি। ঠিক আছে? এবার থার্ড যেটা দেখা হলো, যে ধরো আমরা যে বর্ণালীগুলো পেলাম, সেই বর্ণালীগুলোকে যখন আমরা দেখলাম যে প্রত্যেকটা স্তর থেকে একটা করে বিচ্ছিন্ন বর্ণালী আসছে, সেটাকে যখন আমরা কোনো একটা হাই একটা কোনো ফ্রিকোয়েন্সির একটা মেশিনে তখন সেই বর্ণালীগুলোকে আমরা দেখলাম, তখন কি দেখা গেল, যে প্রত্যেকটা যে বর্ণালী, যে বিচ্ছিন্ন বর্ণালীগুলো, সেই বিচ্ছিন্ন বর্ণালীগুলো হচ্ছে
কিছু রেখা বর্ণালীর সমষ্টির সমান। তো সেই বিচ্ছিন্ন বর্ণালীগুলো কেন কিছু রেখা বর্ণালীর সমষ্টির সমান সেটাও কিন্তু বিজ্ঞানী বোর তার পরমাণুর গঠন চিত্রে ব্যাখ্যা করে যেতে পারলেন না। সেকেন্ডলি যে জিনিসটা দেখা গেল, যেটা দেখা গেল যে চৌম্বকীয় ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রে সেই বর্ণালীটাকে যদি আমরা ফেলি, সেটাতেও কিছু আহ রেখা বর্ণালী হচ্ছে দেখা যেতে থাকে, যেটাকে হচ্ছে জিমারম্যান এফেক্ট বলা হয়। সেই জিনিসগুলোও কিন্তু বোর তার পরমাণু গঠন চিত্রের সাহায্যে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারলেন না। তো এই জিনিসগুলো আমার কি হলো, এই জিনিসগুলো হচ্ছে আমার হলো যে বোরের যে পারমাণবিক মডেল, সেই বোরের পারমাণবিক মডেলের ত্রুটি। ফোর্থটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমরা হয়তো নাম শুনে থাকবে, হ্যাঁ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সেটা আমরা পরে করব। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিন্তু বোরের যে পরমাণু গঠন চিত্র, সেই পরমাণু গঠন চিত্রের ইলেকট্রন গুলো কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলছিল না। এটাও কিন্তু একটা ত্রুটি। কিসের ত্রুটি? বোরের পরমাণু মডেলের এটাও কিন্তু একটা ত্রুটি। ঠিক আছে? তো বোরের পরমাণু গঠন চিত্রে যেমন অনেকগুলো আমরা অ্যাচিভমেন্টস পেলাম, তার মধ্যে কিন্তু কিছু ত্রুটিও আমরা দেখতে পেলাম। ঠিক আছে? এবার যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করব। কি কি কম্পেয়ার করব? আমরা কম্পেয়ার করব যে আমাদের বোরের যে পরমাণু মডেল, সেই বোরের পরমাণু মডেলের সাথে আমরা কম্পেয়ার করব। কাকে কম্পেয়ার করব? বোরের পরমাণু মডেলের সাথে আমরা কম্পেয়ার করব হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে। তো ফার্স্টে আমরা রাদারফোর্ড করেছি, তো আমরা ফার্স্টে রাদারফোর্ডের পরমাণু মডেল লিখব। তার সাথে আমরা কি করব? তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বোরের যে পরমাণু মডেল, সেই বোরের পরমাণু মডেলটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করব। করে নিয়ে আমরা দেখব যে কোনটা থেকে আমরা এখানে কি কি জানতে পারছি। ঠিক আছে? তাহলে আমাদের একদিকে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর আরেকদিকে আমাদের কি আছে? আরেকদিকে আছে হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। তো এই দুটোর মধ্যে এখন আমরা কি করব? কম্প্যারিজন করব। ফার্স্টে যেটা আমাদের বলতে হবে যে রাদারফোর্ড আর বোরের যে পরমাণু মডেল, তোমাদের যদি পরীক্ষায় কখনো এরকম আসে যে তোমাদের যদিও এটা থেকে এমসিকিউ বেসড আসবে, কিন্তু তাও যদি কখনো ডেসক্রিপটিভ পেপারে এখান থেকে কোয়েশ্চেন আসে, তো যদি কম্প্যারিজন করতে পারি, সেটা কম্প্যারিজনটা আমরা দুটো পার্টে করবো। একটা আমরা করবো হচ্ছে সাদৃশ্য, মানে এগুলোর মধ্যে মিল কি আছে, আর সেকেন্ড যেটা আমরা করবো সেটা হচ্ছে এদের মধ্যে অসাদৃশ্য, মানে এদের মধ্যে ডিফারেন্সেস কি কি আছে। যদি আমরা তোমার সাদৃশ্য বলছি, তাহলে ফার্স্টে রাদারফোর্ড কি বললেন? রাদারফোর্ডও বললেন যে আমাদের একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। বোরও কি বললেন? বোরও বললেন যে আমাদের একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। তাহলে এটা হচ্ছে তাদের ফার্স্ট পয়েন্ট ছিল। ঠিক আছে? তিনিও কি বললেন? যে তারা দুজনেই বললেন যে একটা ইলেকট্রনকে কেন্দ্র করে, মানে একটা সরি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার ইলেকট্রন গুলো হচ্ছে কক্ষে ঘুরছে। সেকেন্ড যেটা রাদারফোর্ড যেটা বললেন যে পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ স্থানই ফাঁকা। বোরের পরমাণু মডেল থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে একটা পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ স্থানই ফাঁকা। আর পরমাণুর মেন যে ভরটা রয়েছে, সেই মেন ভরটা কোথায় রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। আর ইলেকট্রন গুলো হচ্ছে সেখানে আবর্তন করছে। ঠিক আছে? এই যে জিনিসগুলো, এটা হচ্ছে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের মধ্যে এই দুটো জিনিস হচ্ছে আমাদের সেম আমরা পাচ্ছি। ঠিক আছে? এটা বাদ দিয়ে আমরা আর কি কি জিনিস দেখতে পাচ্ছি? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সেস কি কি আছে। ওকে, এবার রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রনকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথের একটা, যে কোনো দৈর্ঘ্যের একটা কক্ষপথ, যে কোনো ডিস্টেন্সে একটা কক্ষপথে হচ্ছে ইলেকট্রন গুলো বিচরণ করতে পারে। কিন্তু বোর কি বললেন? বোর বললেন যে না, ইলেকট্রনকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে কিন্তু বিচরণ করতে পারবে না, একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষেই ইলেকট্রনটা কি করতে পারবে? বিচরণ করতে পারবে। ঠিক আছে? সেকেন্ড যেটা, যে রাদারফোর্ডের মডেল থেকে কিন্তু ইলেকট্রনের যে ঘূর্ণনের ফলে বলা কি হলো যে ইলেকট্রনটা যখন
ম্যাক্সওয়েল তার তত্ত্ব দিলেন, তো বলা হলো যে ইলেকট্রনটা যদি কনস্ট্যান্ট শক্তি বিকিরণ করতে থাকে তাহলে সেই ইলেকট্রনটা কি হবে, সেই নিউক্লিয়াসের উপরে পড়বে, তাহলে পরমাণুর স্থায়িত্ব থাকবে না। কিন্তু বোর কি বললেন, বোর বললেন যে যদি একটা নির্দিষ্ট তোমার শক্তির কক্ষপথের মধ্যে ইলেকট্রনটা ঘুরতে থাকে তাহলে সেটা কিন্তু কখনোই নিউক্লিয়াসের ওপরে এসে পড়বেন না। তাহলে কি হলো যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা এই জায়গাটাতে কিন্তু জাস্টিফিকেশন পাচ্ছিলাম না, কিন্তু বোরের মডেল থেকে কিন্তু এই জায়গার জাস্টিফিকেশনটা আমরা পেলাম। থার্ড যেটা, যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে এটা বলা হয়েছিল যে যেটা আমাদের পরমাণু বর্ণালী হবে, বর্ণালী কি হবে, বর্ণালী হবে হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী। কিন্তু বোরের মডেল থেকে যেটা দেখা গেল যে যেই জিনিসটা দেখা যাচ্ছিল বোর সেটাকেই ব্যাখ্যা করতে পারলেন যে জিনিসটা কি হচ্ছে, বিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে। কেন বিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে, কারণ বিভিন্ন শক্তি স্তরের থেকে যখন বর্ণালীগুলো আসবে, যদি শক্তি স্তর বিভিন্ন হয় তাহলে কি হবে, বর্ণালীটাও কি হবে, বিচ্ছিন্ন হবে। এই জিনিসটা হচ্ছে বোঝা গেল। আচ্ছা, এবার তারপরে কি হলো যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা আরেকটা যেটা জিনিস দেখতে পাচ্ছিলাম, আমরা কি দেখতে পাচ্ছি না, যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিন্তু আমরা ইলেকট্রনের যে তোমার গতিশক্তি বা কত ডিস্টেন্সে আছে সেই ব্যাসার্ধ, উম, বা ইলেকট্রনের স্থায়িত্ব, এই জিনিসগুলোকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারছিলাম না। কিন্তু বোরের মডেল থেকে এই জিনিসগুলোকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারছি। তো এই দুটো জিনিসই হচ্ছে আমাদের রাদারফোর্ড আর বোরের যে পরমাণু মডেল তার মধ্যে ডিফারেন্স। আর তার তার সাথেও কি আছে যে কিছু কিছু জিনিস যেমন তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রে বা চুম্বকীয় ক্ষেত্রে রাদারফোর্ডের মডেলে এটা মানে ব্যাখ্যা করতে পারেনি যে সেই জিনিসগুলোতে কেন হচ্ছে রেখা বর্ণালী দেখা যাচ্ছে। সেটা বোরের পরমাণু মডেল থেকেও আমরা সেটা কোনো প্রপার জাস্টিফিকেশন পাইনি, সেখানে কেন হচ্ছে সেই সেপারেট সেপারেট রেখা বর্ণালী হচ্ছে দেখা যাচ্ছে। তো তারা দুজনেই কিন্তু কিছু কোয়েশ্চেনের আনসার দিতে, এক্ষেত্রে তাদের পরমাণু তত্ত্বটার থেকে কিছু কোয়েশ্চেনের আনসার দিতে কিন্তু তারা অসামর্থ্য ছিলেন। অসামর্থ্য ছিলেন বলাটা হয়তো ডিসরেসপেক্টফুল হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে সব কোয়েশ্চেনের আনসার আমরা এই গোটা ব্যাপারটা থেকে জানতে পারিনি। এই আনসার গুলো পরবর্তীকালে আরো অনেক গবেষণার মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে পেয়েছি। ঠিক আছে? তো সেই পরবর্তীকালে অনেক যে গবেষণাগুলো হয়েছে তার জন্য কিন্তু যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু ওনারাই স্থাপন করে দিয়ে গেছেন, যাতে পরবর্তীকালে রিসার্চ ওয়ার্ক আরো ডেভেলপ করতে পেরেছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা বোরের পরমাণু মডেল দেখলাম, বোরের পরমাণু মডেলের কি অ্যাচিভমেন্টস আছে, কি কি ত্রুটি আছে, সেই জিনিসগুলো আমরা দেখলাম। আর আমরা কম্পেয়ার করলাম, কি কম্পেয়ার করলাম, আমরা রাদারফোর্ড আর বোরের যে পরমাণু মডেল সেটার মধ্যে একটা বেসিক একটা কম্প্যারিজনও আমরা করব। ঠিক আছে? বোঝা গেল? ওকে। এবার এই জিনিসটা আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। এবার আমরা কি করব, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী মানে দেখে আমরা বোঝার চেষ্টা করব যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কিরকম হচ্ছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু কি, হাইড্রোজেন পরমাণুর মধ্যে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? তার মানে ধরো যদি আমরা এখানে একটা নিউক্লিয়াস এটাকে আমরা কল্পনা করি, আর যদি এই নিউক্লিয়াসের ওপরে আমরা এটা আমাদের একটা কক্ষপথ বলি, তাহলে হাইড্রোজেন যদি হয় তাহলে হাইড্রোজেনের এখানে কটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। এবার হাইড্রোজেনের উপরে একটা কক্ষপথে একটা ইলেকট্রন আছে, কিন্তু তারপরে হাইড্রোজেনের উপরে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ যে কক্ষ, সেই কক্ষগুলো কিন্তু ফাঁকা থাকছে, তাই না? এটা যদি আমরা ফার্স্ট বলি তাহলে এটা কি হবে, আমাদের সেকেন্ড, এটা হবে থার্ড, আর এটা কি হবে, ফোর্থ হবে। তার মানে আমাদের ফার্স্টের এখানে একটা ইলেকট্রন থাকলেও কি হচ্ছে, আমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত যে সারিগুলো, এই সারিগুলোতে কিন্তু আমাদের যে রেখা বর্ণালীটা সেটা কিন্তু আমাদের আমরা কি বলতে পারছি না যে সেই যে কক্ষগুলো আমরা পাচ্ছি সেই কক্ষের মধ্যে কিন্তু আমাদের কোনো ইলেকট্রন থাকছে না। তার মানে কি, হাইড্রোজেনের ফার্স্ট কক্ষে একটা ইলেকট্রন আছে, কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই সমস্ত কক্ষে কিন্তু কোনো ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি না। বোঝা গেল? আচ্ছা, এবার এটাই যদি হয় তাহলে এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যেটা দেখতে হবে যে তাহলে আমাদের বর্ণালীগুলো আমরা কিরকম করে পাচ্ছি। ধরো যদি এরকম হয়ে থাকে যে আমরা আমরা দেখলাম যে এটা আমাদের একটা বর্ণালী আমরা হচ্ছে পেলাম এটার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি বলছি যে ধরো এটা যদি আমাদের n ইকুয়ালস টু 1 শেল হয়। এটা বেঁকে গেছে, 1 মিনিট।
এটা যদি আমাদের ফার্স্ট শেল হয়, এটা যদি আমাদের n ইকুয়ালস টু 1 হয়, এখানে কি আছে, একটা ইলেকট্রন আছে। আমাদের n ইকুয়ালস টু 2, 3, 4, ধরো এটা 2, 3, 4, এগুলো ফাঁকা। এবার আমরা কি বললাম, যে কোনো একটা ইলেকট্রনকে যদি সে একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চায়, তখন তাকে কি করতে হবে, তাকে এনার্জি গ্রহণ করতে হবে, তাকে শক্তি গ্রহণ করতে হবে। তো এটা যদি 1 থেকে 2 তে যেতে চায়, তাহলে কি ওকে শক্তি গ্রহণ করতে হবে। তো যদি এটা 1 থেকে 3 তে যেতে চায়, তাহলে ওকে শক্তি গ্রহণ করতে হবে। যদি 1 থেকে 4 এ যেতে চায়, তাহলে ওকে কি করতে হবে, শক্তি গ্রহণ করতে হবে। এবার যে ইলেকট্রনটা শক্তি গ্রহণ করে 2, 3 বা 4 এ যাচ্ছে হাইড্রোজেন পরমাণু, এবার সেটা যখন কি হবে, সেটা যখন তোমার উপরের থেকে, ধরো সেকেন্ড সারি থেকে তখন যেটা নিচে নেমে আসবে, তখন কি একটা নির্দিষ্ট শক্তি কি বিকিরণ হবে। যখন সেটা 3 থেকে 1 এ ফিরে আসবে, তখন কি হবে, একটা নির্দিষ্ট শক্তি কি হবে, বিকিরণ হবে। যখন এটা 4 থেকে কি হবে, 1 এ ফিরে আসবে, তখনও কি হবে, একটা নির্দিষ্ট শক্তির বিকিরণ হবে। এই যে নির্দিষ্ট শক্তির বিকিরণ হচ্ছে, যার ফলে এই যে এই আমাদের শক্তির স্তর থেকে ইলেকট্রন গুলো ফিরে আসছে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলছি, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। যখন ইলেকট্রনের থেকে এই যে শক্তিটা বেরিয়ে গিয়ে এটা উচ্চ শক্তির স্তর থেকে আবার নিম্ন শক্তির স্তরে ফিরে আসছে, তখন এই যে আমরা রেখাগুলো পাচ্ছি, এই যে আমরা স্তরগুলো পাচ্ছি, এগুলো কি হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন হচ্ছে। এই দেখো, এখান থেকে এই যে যেটা আসছে, এখান থেকে এই যে রেখাটা আসছে, এটার যেটা এনার্জি, এটার এনার্জি কি তার থেকে কম, এটার এনার্জি কি তার থেকে কম। তার মানে কি, যে এখান থেকে যে এনার্জিটা মানে বেরিয়ে যাওয়ার জন্য এই যে রেখাটা আমরা পাচ্ছি, এই যে রেখাটা আমরা পাচ্ছি, এগুলো কি, এগুলোকেই আমরা বলি হচ্ছে রেখা বর্ণালী। এগুলোই হচ্ছে আমাদের বর্ণালী। আর কি দেখা যাচ্ছে, এসব সবকটা বর্ণালী আলাদা আলাদা, এর প্রত্যেকটার এনার্জির মান কি আলাদা। যদি প্রত্যেকটার মান যদি তোমার সমান দৈর্ঘ্যেরই হতো, যদি 4 থেকে আসলে, 3 থেকে আসলে, 2 থেকে আসলো, যদি প্রত্যেকটার সমান সমান আমরা রেখা পেতাম, তাহলে আমরা বলতাম জিনিসটা কি হচ্ছে, নিরবচ্ছিন্ন হচ্ছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে এই জিনিসটাতে যখন 4 থেকে আসে, সেটার এনার্জিটা কি কার থেকে কম বেশি হচ্ছে, 3-এর থেকে বেশি হচ্ছে। 3-এরটা কার থেকে বেশি হচ্ছে, 2-এর থেকে বেশি হচ্ছে। তো এই যে জিনিসটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। এখানে তোমরা ছবিটাতে দেখতে পাবে, এটা হচ্ছে আমার n equals to 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, এরকম করে 7টা লেয়ার হচ্ছে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এবার হাইড্রোজেন পরমাণু বর্ণালীটাকে আমরা এরকম করে প্রকাশ করতে পারি। তাহলে n equals to 1 যেটা, এর এনার্জিটা কি সব থেকে কম, আর এখানে n equals to 7 যেটা দেওয়া আছে, সেটা এনার্জিটা কি সব থেকে বেশি। যদি আমরা ধরলাম নিউক্লিয়াসটা আমাদের, এখানে যদি আমাদের এটা নিউক্লিয়াস ধরি, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7 করে এটা কি হচ্ছে, বাড়তে থাকছে। ঠিক আছে, এবার যখন আমাদের কোনো একটা মানে পরমাণু, যে পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন আছে, সেই পরমাণুর ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে, দেখো এটা যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যখন আমাদের n equals to 1 এ, মানে প্রথম শক্তি স্তরে আমাদের যখন ইলেকট্রন আসছে, যখন আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসছে, তো সেই যে বর্ণালীটা আমরা পাচ্ছি, সেই বর্ণালীটাকে আমরা কি বলছি, লেম্যান। কি বলছি, লেম্যান, LYMAN। কি বলছি, লেম্যান সারণী। কি বলছি, লেম্যান সারণী। লেম্যান সারণী কাকে বলবো, যেই সারণীর ক্ষেত্রে উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে হচ্ছে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসছে, সেই ধরনের সারণীকে আমরা কি বলছি, লেম্যান সারণী বলছি। ঠিক আছে, এই যে লেম্যান সারণী, এটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না, এটা হচ্ছে ইউভি রেঞ্জের মধ্যে পড়ে, যার জন্য এটাকে আমরা চোখে দেখতে পারি। বোঝা গেল? ওকে। এবার যদি ধরো যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি আমাদের ইলেকট্রনটা সেকেন্ড শেলে এসে পৌঁছায়, সেকেন্ড কক্ষে এসে পৌঁছায়, তাহলে সেই যে সারণীটা আমরা পাবো, সেই সারণীটাকে আমরা কি বলবো, বামার সারণী। এটাকে আমরা কি বলবো, বামার সারণী। ঠিক আছে, এবার উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে যদি আমাদের তৃতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রন ফিরে আসে, সেটাকে আমরা কি বলবো, প্যাশন। সেটাকে আমরা কি বলবো, প্যাশন। তারপরে যদি ধরো আমাদের যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ফোর্থে আসে, সেটাকে আমরা বলবো ব্র্যাকেট। যদি আমাদের যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে আমাদের ফিফথে আসে, তখন সেটাকে আমরা কি বলবো, ফান্ড। এরকম করে এই জিনিসগুলোর আমরা নামকরণ করে থাকি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি, যে n equals to 1 যেটা, এটার শক্তিটা কত,
কি সেটার শক্তিটা হচ্ছে সব থেকে কম। আর এখানে যে n=7 দেওয়া আছে, এটার শক্তিটা কি সব থেকে বেশি। তাহলে যখন সব থেকে বেশি শক্তি স্তর থেকে সব থেকে কম শক্তি স্তরে আসবে, তখন দেখো এখানে কি একটা লম্বা বর্ণালী পাওয়া যাচ্ছে, তাই না? এই যে এনার্জির গ্যাপটা এত বেশি, যার জন্য এই বর্ণালীটার দৈর্ঘ্য কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে করেই হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, এটাকেই হচ্ছে ব্যাখ্যা করা গেছিল কার তত্ত্ব দ্বারা, বোরের তত্ত্ব দ্বারা। এই হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীটা, এই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করার পরে এখানে আরেকটা জিনিসও দেখছি আমরা, যে ধরো যখন n=1 থেকে n2=2, n1=1 আর n2=2 মানে কি, যখন n1টা মানে কি, যেটাকে আমরা নিচের শক্তি স্তরটাকে আমরা n1 দিয়ে ডিনোট করছি, আর সব থেকে উচ্চ শক্তি স্তরটাকে আমরা n2 দ্বারা ডিনোট করছি। এখানে কি বলছে যে এমিটেড এনার্জি ইজ লিস্ট, মানে কি এমিটেড এনার্জি ইজ লিস্ট মানে কি, যে ধরো এখানে যখন আমার n2 থেকে n1 এ আসছে, n2 থেকে n1 এ আসছে, তখন এখানে যে এনার্জিটা আমরা এমিট করছে, সেই এমিটেড এনার্জিটা কি সব থেকে কম, যে এনার্জিটা মানে বর্জন করছে। যেমন ধরো এখানে n=7 থেকে যেটা n=1 এ আসছে, সেটার পরমাণু বর্ণালী রেখা বর্ণালীটা কি এতটা লম্বা, তাই না? লম্বা, ওটা বড়। কিন্তু যখন 2 থেকে 1 আসছে, সেটা কি ছোট। এটার সাথে এটাকে কম্পেয়ার করো, দেখবে ছোট। আর n2 থেকে n1 এর মাঝে তো n2 আর n1 এর মাঝে তো কোনো শক্তি স্তর নেই। তার মানে সব থেকে কম এনার্জি কোন তোমার সরণটার জন্য হচ্ছে, n2 থেকে যখন আমার ইলেকট্রনটা n1 এ নেমে আসছে, তখন যে আমাদের রেখা বর্ণালীটা আমরা পাচ্ছি, সেটার যে এনার্জিটা, সেটার এনার্জিটা হচ্ছে সব থেকে কম। ঠিক আছে, বোঝা গেল? আর যদি আমাদের এনার্জি সব থেকে কম হয়, তাহলে কি হবে, আমাদের ওয়েভলেন্থ হাইয়েস্ট হবে। ওয়েভলেন্থ মানে কি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, সব থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, সব থেকে বেশি হবে। এবার আমাদের n1 যদি 1 হয় আর n2 যদি ইনফিনিটি হয়, মানে যদি ইনফাইনাইট দূর থেকে, মানে অনেক ডিস্টেন্সের একটা, অনেক উঁচুর একটা কক্ষ থেকে যদি আমাদের ফার্স্ট কক্ষে ইলেকট্রন আসে, মানে কি, যেই কক্ষটা অনেক দূরে, সেটা শক্তিটা কি অনেকটা বেশি। এই যে এটার n1 এর যা শক্তি, n7 এর শক্তি কি তার থেকে অনেক কম। n7 এর শক্তি n1 এর থেকে প্রচুর বেশি শক্তি n7 এর, তাই না? তাহলে যদি এরপরে ইনফাইনাইট শক্তিস্তর আসতে থাকে, তো সেই ইনফাইনাইট শক্তিস্তরে যে ইলেকট্রনটা থাকবে, তার শক্তি কি হবে, n1 এর থেকে অনেকটাই বেশি হবে। তাহলে কি, তো সেই ইনফাইনাইট শক্তিস্তরের থেকে যখন কোনো ইলেকট্রন n1 এ ফিরে আসবে, তখন তার যে এনার্জিটা হবে, সেই এনার্জি গ্যাপটা কি হবে, সব থেকে বেশি হবে। এনার্জিটা কি হবে, সব থেকে বেশি হবে। আর তার জন্য এনার্জিটা সব থেকে বেশি হওয়ার জন্য কি হবে, তার যে আমরা তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো, যে আমরা ওয়েভ লেন্থটা পাবো, ওয়েভ লেন্থটা কি হবে, ওয়েভ লেন্থটা সব থেকে কম হবে। বোঝা গেল? আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এভাবে করে আমরা জিনিসগুলো যখন কনসিডার করি, এর মধ্যে আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এই যে এতগুলো সারণী আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এর মধ্যে একমাত্র বামার সারণী একটা, যেটাকে কি করা যায়, সেটাকে আমরা হচ্ছে মানে আংশিক ভাবে দেখতে পারি। সেটাকে আমরা কি করতে পারি, আংশিক ভাবে এটা ভিজিবল এর মধ্যে পড়ে। তাহলে যদি আমরা বলি যে কোন সারণীটাকে আমরা চোখে দেখতে পারি, তাহলে আমরা বলবো যে বামার সারণী, এমন একটা বামার সারণীকে কি, বামার সারণীকে চোখে দেখা যায়। পুরোটা কিন্তু দেখা যায় না, অংশত দেখা যায়, মানে এটার একটা পার্ট, একটা অংশ হচ্ছে আমরা চোখে দেখতে পারি। তাহলে আমরা কি বললাম, যে বামার সারণীর একটা অংশকে আমরা কি করতে পারি, আমরা চোখে দেখতে পারি। মানে আমাদের চোখের যেই লাইটটা আমরা দেখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে ভিজিবল লাইট, তাই না? আর ভিজিবল লাইটের আমরা আগের দিন পড়েছি যে ভিজিবল লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 400 থেকে মানে ফ্রিকোয়েন্সি কত হয়, 400 থেকে 700 ন্যানোমিটার। তো সেই যেটা, সেটা বামার সারণীটা কিছুটা পরিমাণ সেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ছে জন্য সেটাকে আমরা চোখে হচ্ছে দেখতে পাচ্ছি।
তাহলে সেটা আমার কি হয়ে যাচ্ছে, বার্মার সারণীকে আমরা অংশত চোখে দেখি। তাছাড়া ফার্স্টে যে লিম্যান সারণী পড়ছে, তারপরে তোমার প্যাশন ব্র্যাকেট ফান্ড, এর কোনো সারণীকেই কিন্তু আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি না। আমরা কোনটাকে খালি চোখে দেখতে পাচ্ছি, আমরা খালি বার্মার সারণীকেই হচ্ছে আমাদের চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটার পরে আমরা আর কি দেখলাম, আমরা দেখলাম যে যখন আমাদের n1 ইকুয়ালস টু 1 আর n2 ইকুয়ালস টু 2 হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, এনার্জি গ্যাপটা খুব কম হয়ে যাচ্ছে। এনার্জি গ্যাপটা কি হয়েছে, খুব কম। সেজন্য যেই পরিমাণ এনার্জি হচ্ছে n2 থেকে বেরোলে n1 এ আসবে, তো সেই এনার্জিটা কি হচ্ছে, অনেক কম হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমাদের এমিটেড এনার্জিটা হায়েস্ট কখন হচ্ছে, যখন আমাদের n2 টার মানটা কি হচ্ছে, n2 এর মানটা আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি, ইনফাইনাইট কোন একটা দূরের একটা শেল থেকে যখন আমার n1 এ হচ্ছে আমার ইলেকট্রনটা এসে পৌঁছচ্ছে, তখন কি হচ্ছে, সেটার যে এনার্জিটা থাকছে সেটার এনার্জিটা অনেকটাই বেশি হচ্ছে, কার তুলনায়, n2 থেকে যখন n1 এ আসছে তার তুলনায়। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা যেটা জানার জিনিস, যে যখন আমরা কি করে জানবো যে কোন একটা সারণীতে কতগুলো, মানে একটা জায়গা থেকে আমার মানে কতগুলো আমরা রেখা বর্ণালী পাবো, কতগুলো রেখা বর্ণালী আমি, ধরো যদি আমি বলি যে আমার যদি n ইকুয়ালস টু 7, আমরা যেটা ধরলাম n ইকুয়ালস টু 7 থেকে যদি আমার n ইকুয়ালস টু 1 এ আমার কোনো একটা তোমার মানে রেখা বর্ণালী আমাদের আসে, তাহলে আমরা কতগুলো হচ্ছে বর্ণালী পাবো। এটা আমরা কি করে জানতে পারি, এটার জন্য একটা ফর্মুলা থাকে, এটা কি হয়, n2 মাইনাস n1 ইন্টু কি হয়, n2 মাইনাস n1 প্লাস 1, আর এই গোটাটা ডিভাইডেড বাই কি হয়, 2। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে আমরা কি বের করতে পারি, এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারি যে কতগুলো রেখা বর্ণালী হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, তাহলে n ইকুয়ালস টু 7 থেকে n ইকুয়ালস টু 1 এ যদি আমাদের আসে, তাহলে আমরা এখন দেখি যে কত হবে। আচ্ছা, n2 টা কি, n2 টা হচ্ছে আমাদের যেটা উচ্চ শক্তি স্তর, মানে যেখান থেকে আমাদের শক্তিটা আসছে, তাই তো, উচ্চ শক্তি স্তর। আর n1 টা কি, n1 টা হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর। n2 টা কি আমাদের উচ্চ শক্তি স্তর, আর n1 টা কি, n1 টা হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর। তাহলে আমরা n2 এর জায়গায় যদি 7 বসাই, তাহলে n2 মাইনাস n1 মানে 7 মাইনাস 1 ইন্টু কি হবে, 7 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে এখানে কত হচ্ছে, আমরা পাচ্ছি 6। 6 সাথে আমাদের কত হচ্ছে, 6 সাথে হচ্ছে আমাদের 42/2, মানে হচ্ছে আমরা 21টা রেখা পাবো। আমরা 21টা রেখা পাবো কোথা থেকে, n2 থেকে n1 এ আমাদের যে রেখাগুলো আসছে সেখানে আমরা কটা রেখা পাবো, আমরা 21টা রেখা পাবো। ঠিক আছে, বোঝা গেল? ওকে। এবার তো এরকম করেই হচ্ছে এই জিনিসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারছি, জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবেই আমরা হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী, সেই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীগুলোকে আমরা বের করতে পারি। এখানে তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকতেই পারে, ধরো বিভিন্ন ক্ষেত্রে, যে যদি আমাদের দ্বিতীয় থেকে ফার্স্টে আসে, আচ্ছা দ্বিতীয় থেকে ফার্স্টে কটা আসবে, দ্বিতীয় থেকে ফার্স্টে তো একটাই আসবে, তাই না? দ্বিতীয় থেকে ফার্স্টে কটা আসবে, দ্বিতীয় থেকে ফার্স্টে একটাই আসবে। তার মানে কি, আমাকে এখন একটা ইলেকট্রন যদি ফার্স্টে আমার n ইকুয়ালস টু 1 এ ছিল, সেখান থেকে যদি এটা আমার এনার্জি শোষণ করে n ইকুয়ালস টু 2 তে যায়, তো সেখান থেকে যখন ফিরে আসবে, n2 থেকে যখন 1 এ আসবে, কটা রেখা হবে, একটাই না হবে। সেটাকেও আমরা এখান থেকে কি করতে পারি, বের করতে পারি। যেমন ধরো যে n2 আমার তাহলে কত হবে, 2 হবে, এটা কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে n2 টা আমার কত হবে, 2 হবে। তাহলে n2 মাইনাস n1, মানে আমার 2 মাইনাস 1 টা বোধহয় এখানে প্রবাবলি দেখা যাচ্ছে না, আমি পরে করে দিচ্ছি, 1 মিনিট। তাহলে যদি আমার n2 মাইনাস n1 এটা হয়ে থাকে, তাহলে আমাদের, আমরা কি করতে পারি, যে ধরো আমরা যদি n2 মাইনাস n1 করে আমরা বের করি, যদি আমাদের n2 টা আমাদের যদি 2 হয় আর n1 টা যদি আমাদের 1 হয়, তাহলে যদি আমাদের বলে যে আমরা কতগুলো বর্ণালী পাবো, তাহলে আমরা সূত্র কি ফেলবো, কোন সূত্রে ফেলবো, n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 বাই 2। তাহলে আমাদের এখানে n2 কত আছে, 2 মাইনাস 1, তবে 2 মাইনাস 1 প্লাস 1 বাই কি হবে, 2। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, 1 ইন্টু 2 মানে 2/2। তাহলে আমরা কটা বর্ণালী পাবো, একটা বর্ণালী পাবো। ঠিক আছে, এরকম করে এই যে কোয়েশ্চেন গুলো আসে, এরকম করে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা
আনসার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একবার রিক্যাপচুলেট করে নিই যে আমরা কি কি জিনিস আজকে হচ্ছে দেখলাম। ওকে, তো ফার্স্টে আমরা যেটা দেখলাম সেটা আমরা বোরের পরমাণু গঠন চিত্র দেখলাম। বোরের পরমাণু গঠন চিত্রের মধ্যে আমরা কি দেখলাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটাকে তিনি কি বললেন, যে কৌণিক ভরবেগটা যেটাকে আমরা এমভিআর বলি, সেটা কার সরল গুণিতক হবে, h/2π এর। তিনি আর কি বললেন, যে আমাদের একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে, আর যে কক্ষপথগুলোর কি হবে, একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন হবে। একটা কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি থাকছে, তার মানে সেই কক্ষপথটাকে আমরা কি বলছি, স্থাণুকক্ষ বা স্টেশনারি অরবিট। বোঝা গেল? আচ্ছা, এবার যখন কোনো একটা উচ্চ শক্তি স্তর থেকে একটা নিম্ন শক্তি স্তরে, আচ্ছা এখানে যেটা কথা, যে একটা নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাব, সেই কক্ষের শক্তি কি হবে, তত বাড়তে থাকবে। উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে একটা ইলেকট্রন আসবে, সে কি করবে, সে তার শক্তি বর্জন করবে। আর নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে কোনো ইলেকট্রন যাবে, সে কি করবে, সে এনার্জি গ্রহণ করবে। এই এনার্জির গ্রহণ বা বর্জন, এটা কোন সূত্রের মাধ্যমে হবে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম যে সূত্র, তার মাধ্যমে হবে। E is equals to NH nu। এই ফর্মুলায় হচ্ছে এই শক্তির বিকিরণ বা শোষণ, এই জিনিসগুলো হচ্ছে হয়ে থাকবে। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা দেখলাম যে অ্যাচিভমেন্ট কি কি আছে বোর্ডের পরমাণু গঠন চিত্রের। সেই অ্যাচিভমেন্ট আমরা অনেকগুলোই দেখলাম, যে রাদারফোর্ড যে জায়গাগুলো কভার করতে পারেননি, সেই জায়গাগুলো বোর্ডের পরমাণু গঠন চিত্র দ্বারা হচ্ছে আমরা কভার করতে পেরেছি। আমরা তারপরে কি দেখলাম, আমরা তারপরে বোর্ডের গঠন চিত্রের কিছু ফল্টস দেখলাম, যে ফল্টস গুলোর দ্বারা পরবর্তীকালে আরো অনেক গবেষণার জায়গা হচ্ছে মানে খুলে গেল, যার জন্য যেটা বোঝা গেল যে এখনো আমরা যা জানি সেই জানাটা সাফিসিয়েন্ট না। সেজন্য আরো জানার জন্য পরবর্তীকালে বিজ্ঞানীরা আরো অনেক ধরনের গবেষণা করতে লাগলেন। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা কম্পেয়ার করলাম যে রাদারফোর্ডের যে পরমাণুর গঠন, রাদারফোর্ডের পরমাণুর গঠন আর বোরের পরমাণুর যে গঠন, সেই দুটোর মধ্যে আমরা তারপরে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে আমরা জিনিসগুলোকে আরো বেটার ওয়েতে বোঝার চেষ্টা করলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কিরকম করে হচ্ছে, কত ধরনের বর্ণালী হচ্ছে, তাদের নাম কি কি, কোন বর্ণালীকে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটা কোন সারণীর মধ্যে পড়ছে জন্য আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোকে আমরা তারপরে করলাম। তারপরে কার ক্ষেত্রে শক্তির মান সব থেকে বেশি হবে, কার ক্ষেত্রে শক্তির মান সব থেকে কম হবে, এই জিনিসগুলোকে আমরা তারপরে করলাম। লাস্টলি আমরা কি করলাম, লাস্টে যেটা আমরা করলাম, আমরা হচ্ছে কোনো একটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আমার ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তখন কতগুলো আমরা হচ্ছে বর্ণালী পাচ্ছি, সেটাও আমরা নির্ণয় করা শিখলাম। কোন সূত্রের সাহায্যে, আমরা কোন সূত্রের সাহায্যে শিখলাম, আমরা শিখলাম হচ্ছে এই সূত্রের সাহায্যে, n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রের সাহায্যে আমরা কতগুলো রেখা বর্ণালী পাচ্ছি সেটা বার করা শিখলাম, যেখানে n2 টা কি, n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর n1 কি, n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর। এরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতেই পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে আজকে আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, এর পরের দিন আমরা যে বললাম যে বোরের পরমাণু গঠন চিত্রের সাহায্যে আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ বের করা, মানে নিউক্লিয়াস থেকে যেই শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, তার ব্যাসার্ধ বের করা, ইলেকট্রনের গতি বের করা, শক্তি বের করা, বিভিন্ন ধরনের জিনিস আমরা যে বললাম যে বোরের গঠন চিত্র দ্বারা আমরা সেটা বের করতে পেরেছি। রিগবার্গ ধ্রুবকের মান জানা, এই সমস্ত জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট দিন কভার করব। ঠিক আছে, টিল দেন তোমরা ভালো মতো করে পড়তে থাকো, নিজেরা নোটস নিজেরা বানিয়ে পড়তে থাকো। নোটস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব। তাছাড়াও তোমরা নিজেরা ভালো মতো করে পড়তে থাকো। ঠিক আছে, আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত নতুন আপডেট ভালো মতো করে পাওয়ার জন্য। আর ভালো মতো করে সব পড়া কমপ্লিট করে রাখবে, যাতে নেক্সট ক্লাসের জন্য কোনো কিছু পেন্ডিং রাখবে না, যাতে নেক্সট যখন ক্লাসটা হবে তার আগে তোমরা যেন একদম ফুললি প্রিপেয়ার্ড থাকো। ঠিক আছে, চলো আজকে এতটাই থাকুক, ভালো মতো করে পড়ে নেবে। ঠিক আছে, বাই।